তো চলুন সরাসরি শুরু করা যাক। একবার ভাবুন তো, এমন একটা জিনিস যা খালি চোখে দেখা একেবারেই অসম্ভব, মানে একটা অণু, সেটাকে শুধু দেখাই যাবে না, তার রাসায়নিক পরিচয়ও বের করা যাবে। হ্যাঁ, আজকের আলোচনাটা ঠিক এমনই এক যুগান্তকারী প্রযুক্তি নিয়ে, যা বিজ্ঞানীদের এই অবিশ্বাস্য ক্ষমতাটা হাতে তুলে দিয়েছে। বিজ্ঞানীদের সামনে আগে একটা বিরাট সমস্যা ছিল, যেটাকে বলা হয় এনসেম্বল অ্যাভারেজিং। আচ্ছা, ব্যাপারটা কি? ধরুন একটা স্টেডিয়ামে খেলা হচ্ছে আর দর্শকরা সবাই মিলে গর্জন করছে। সেই আওয়াজ শুনে হয়তো বোঝা যাবে যে সবাই খুব উত্তেজিত, কিন্তু ভিড়ের মধ্যে কোনো একজন ঠিক কী বলছে সেটা কি আলাদা করে শোনা সম্ভব? সম্ভব না। ঠিক সেভাবেই বিজ্ঞানীরা আগে লক্ষ লক্ষ অণুর একটা গড় আচরণ দেখতে পেতেন, কিন্তু কোনো একটা বিশেষ অণুর নিজস্ব গল্পটা সেই ভিড়ের মধ্যে একদম হারিয়ে যেত। তাই বিজ্ঞানীদের এমন একটা যন্ত্র দরকার ছিল, যা ওই ভিড়ের মধ্যে থেকে একটা নির্দিষ্ট অণুকে আলাদা করে চিনতে পারবে। আর এখান থেকেই শুরু হলো আণবিক আঙুলের ছাপ বা মলিকিউলের ফিঙ্গারপ্রিন্ট খুঁজে বের করার সেই অভিযান। আর সেই যন্ত্রটার নাম হলো রামন স্পেকট্রোস্কোপি। এটা একটা অসাধারণ কৌশল। এখানে লেজারের আলো একটা অণুর ওপর ফেলা হয়, আর অণু থেকে ঠিকরে আসা আলোটা তার একটা ইউনিক ভাইব্রেশনাল ফিঙ্গারপ্রিন্ট বা কম্পনের ছাপ দেখিয়ে দেয়। ঠিক যেমন আঙুলের ছাপ দিয়ে একজন মানুষকে চেনা যায়, তেমনি এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা অণুর আসল রাসায়নিক পরিচয় জানা সম্ভব। তাহলে এটা কাজ করে কিভাবে? সহজভাবে বললে, যখন আলোর একটা কণা মানে ফোটন কোনো অণুকে ধাক্কা দেয়, তখন অণুটা সেই শক্তি নিয়ে একটু কেঁপে ওঠে বা উত্তেজিত হয়। এরপর যখন সে আবার আগের অবস্থায় ফিরে আসে, তখন একটা নতুন ফোটন ছেড়ে দেয়, যার শক্তি একটু অন্যরকম। শক্তির এই যে সামান্য পরিবর্তন, এটাই হলো ওই অণুটার একেবারে নিজস্ব সিগনেচার বা ফিঙ্গারপ্রিন্ট। রামান স্পেকট্রোস্কোপি নিঃসন্দেহে একটা বড় আবিষ্কার ছিল, কিন্তু এর একটা মারাত্মক সমস্যা ছিল। যে সিগন্যাল বা সংকেতটা পাওয়া যেত, সেটা ছিল সাংঘাতিক রকমের দুর্বল। কিন্তু কতটা দুর্বল? শুনলে অবাক হতে হয়। প্রায় 1 কোটি আলোর কণার মধ্যে মাত্র একটা কণা এই রামান সিগন্যাল তৈরি করত। মানে সেই স্টেডিয়ামের উদাহরণে যদি ফিরে যাই, তাহলে ব্যাপারটা দাঁড়ায় হাজার হাজার মানুষের চিৎকারের মধ্যে একজনের ফিসফিসানি শোনার চেষ্টা করার মতো। প্রায় অসম্ভব একটা ব্যাপার, তাই না? কাজেই আসল চ্যালেঞ্জটা ছিল ওই ফিসফিসানিকে কোনোভাবে জোরালো করা। আর এখানেই এলো প্রথম বড় ব্রেক থ্রু, যা এই দুর্বল সিগন্যালের সমস্যাটার একটা দারুণ সমাধান নিয়ে এলো। সমাধানটা ছিল দারুণ বুদ্ধিদীপ্ত। বিজ্ঞানীরা সোনা বা রূপার মতো ধাতুর অতি ক্ষুদ্র কণা মানে ন্যানো পার্টিকেল ব্যবহার করলেন। এই কণাগুলো একসাথে মিলে এমন কিছু জায়গা তৈরি করে, যেগুলোকে বলা হয় হটস্পট। এই হটস্পটগুলো আসলে অণুগুলোর জন্য এক একটা শক্তিশালী মেগাফোনের মতো কাজ করে। আর এই প্রযুক্তির নামই হল সারফেস এনহ্যান্সড রামান স্পেকট্রোস্কোপি বা সংক্ষেপে সার্স। এই মেগাফোনের পেছনের বিজ্ঞানটাও বেশ মজার। যখন আলো এই ধাতব ন্যানো পার্টিকেলগুলোকে আঘাত করে, তখন এর বাইরের দিকের ইলেকট্রনগুলো সবাই মিলে এক সুরে নাচতে শুরু করে, অনেকটা পানির ঢেউয়ের মতো। ইলেকট্রনের এই সম্মিলিত আন্দোলনকে বলে প্লাজমন, আর এর ফলে একটা শক্তিশালী বিদ্যুৎ চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। এর কাছাকাছি থাকা কোনো অণুর দুর্বল সিগন্যালও এই ক্ষেত্রের প্রভাবে কোটি কোটি গুণ বেগে যায়। তো সার্সের কল্যাণে বিজ্ঞানীরা শেষমেশ সেই ফিসফিসানিটা শুনতে পেলেন, মানে একটা অণুকে তারা শনাক্ত করতে পারছিলেন। কিন্তু একটা সমস্যা তখনও ছিল। সার্স বলতে পারত কোন অণুটা ওখানে আছে, কিন্তু অণুটা ঠিক কোথায় আছে সেই অবস্থানটা বলতে পারত না। এই সীমাবদ্ধতাটা দূর করার জন্যই প্রযুক্তির আর একটা ধাপ এগোনোর দরকার ছিল। এমন একটা প্রযুক্তি যা শুধু অণুকে চিনবেই না, তার সঠিক অবস্থানটাও দেখিয়ে দেবে, মানে মেগাফোন থেকে সোজা মাইক্রোস্কোপে উত্তরণ। এই প্রশ্নটা থেকেই কিন্তু পরের উদ্ভাবনের জন্ম হল। কি হতো যদি সেই মেগাফোনের ক্ষমতাটাকে একটা খুব সূক্ষ্ম পয়েন্টারের মাথায় নিয়ে আসা যেত, এমন একটা পয়েন্টার যা দিয়ে অণুটার একেবারে সঠিক অবস্থানটা নির্দেশ করা যাবে? আর এখানেই এলো টিএস এনহ্যান্সড রামান স্পেকট্রোস্কোপি বা টেরস। এবার আর এখানে ওখানে ছড়ানো ন্যানো পার্টিকেল নয়, বরং সেই হটস্পট তৈরি করা হলো একটা স্ক্যানিং মাইক্রোস্কোপের অত্যন্ত ধারালো ডগায়। এই ডগাটা একটা সারফেসের ওপর দিয়ে স্ক্যান করতে থাকে, আর যেখানেই একটা অণুকে পায়, ঠিক সেই জায়গা থেকেই তার বিবর্ধিত সিগন্যালটা তুলে নেয়। ফলে অণুটার অবস্থানও নিখুঁতভাবে জানা যায়।
এর ফল কি হল? অবিশ্বাস্য। টেরস বিজ্ঞানীদের হাতে এমন এক ক্ষমতা তুলে দিল যা দিয়ে তারা শুধু অণুকে শনাক্তই করতে পারে না, বরং একটা সারফেসের ওপর অণুর পর অণু স্ক্যান করে তার একটা গোটা রাসায়নিক মানচিত্রই তৈরি করে ফেলতে পারে। আর এর রেজলিউশন ন্যানোমিটারের থেকেও সূক্ষ্ম। আর এখন স্ক্রিনে যা দেখা যাচ্ছে সেটা কিন্তু কোনো কম্পিউটার গ্রাফিক্স বা মডেল নয়। এটা একটা পোরফাইরিন অণুর আসল রাসায়নিক ছবি। টিএস প্রযুক্তি ব্যবহার করে এটা তোলা হয়েছে। মানে ইতিহাসের প্রথমবারের মতো বিজ্ঞানীরা আক্ষরিক অর্থেই একটা অণুর ভেতরের গঠন আর তার রাসায়নিক পরিচয় দুটোই একসাথে দেখতে পাচ্ছেন। কি অসাধারণ ব্যাপার! কিন্তু বিজ্ঞানে তো প্রমাণের বিকল্প নেই। এত শক্তিশালী একটা সিগন্যাল দেখে যে কারো মনে প্রশ্ন আসতে পারে, বিজ্ঞানীরা কিভাবে এত নিশ্চিত হচ্ছেন যে তারা একটাই অণু দেখছেন, দুটো বা তিনটে নয়? এর জন্য বিজ্ঞানীরা বেশ কিছু চালাক পদ্ধতি ব্যবহার করেন। একটা হলো বায়ো অ্যানালাইট পদ্ধতি, যেখানে দুটো আলাদা অণু ব্যবহার করে দেখা হয় সিগন্যালটা কোনটা থেকে আসছে। কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতিটার নাম হলো আইসোটোপোলগ। এখানে একটা অণু আর তার একটা আইসোটোপ নেওয়া হয়। আইসোটোপ হলো অনেকটা ওই অণুটারই একটা সামান্য ভারী যমজ ভাইয়ের মতো। এদের রাসায়নিক ধর্ম হুবহু এক, কিন্তু কম্পনের ফিঙ্গারপ্রিন্টটা সামান্য আলাদা হয়। এখানেই পরিসংখ্যান মূল ভূমিকা পালন করে। বিজ্ঞানীরা দেখেন যে সিগন্যালটা প্রায় সবসময় হয় মূল অণু অথবা তার যমজ আইসোটোপ থেকে আসছে। দুটো থেকে একসাথে সিগন্যাল পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই ডেটাটাই পরিষ্কারভাবে প্রমাণ করে দেয় যে তারা সত্যি একবারে মাত্র একটা অণুকেই পর্যবেক্ষণ করছেন। একটা গোটা অণুকে দেখতে পাওয়া আর তাকে শনাক্ত করতে পারার এই যে ক্ষমতা, এটা বিজ্ঞানের জন্য এক নতুন দরজা খুলে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই নতুন সুপার পাওয়ার দিয়ে আসলে কি করা সম্ভব? এর সম্ভাবনাগুলো প্রায় কল্পবিজ্ঞানের মতো। ভাবুন, বিজ্ঞানীরা এখন একটা অণুঘটকের উপর একটা রাসায়নিক বিক্রিয়া ঠিক কিভাবে ধাপে ধাপে ঘটছে সেটা লাইভ দেখতে পারেন। মলিকিউলার ইলেকট্রনিক্সের জগতে একটা ইলেকট্রন কিভাবে এক অণু থেকে আরেক অণুতে লাফ দিচ্ছে তা পর্যবেক্ষণ করতে পারেন। এমনকি ডিএনএর মতো জীবনের মূল উপাদানগুলোর কার্যকলাপ আরও কাছ থেকে বুঝতে পারেন। এর মানে হলো একেবারে গোড়া থেকে অণু দিয়ে অণু সাজিয়ে সম্পূর্ণ নতুন ধরনের জিনিস ডিজাইন করাও সম্ভব। তার মানে আমরা এখন এমন একটা যুগে চলে এসেছি যেখানে অদৃশ্যকে দেখা সম্ভব। আমাদের হাতে এখন বিশ্বকে একেবারে অণু পর্যায়ে দেখার মতো একটা চোখ আছে। তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই নতুন দৃষ্টি দিয়ে আমরা এরপর আর কি দেখব, কি আবিষ্কার করব? এর সম্ভাবনা যে কোথায় গিয়ে ঠেকবে তা সত্যি অসীম।